দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে এই আজকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান। আপনারা এই খবর অনেকেই জানেন না। প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিদর্শনে গেলেন। উনি কিন্তু বলছিলেন একটি কথা, কত বছর পরে যেন মানে সেই ক্যাম্পাসে আসলাম, ক্যাম্পাসে 30-35 হিসাব করছিলেন। স্টুডেন্টস, আপনারা কেমন আছেন? ভালো আছেন সবাই? আপনাদেরকে দেখে খুব ভালো লাগছে। মনে হচ্ছে যে আজকে থেকে কত বছর হলো, প্রায় 35 বছর আগে ফিরে গিয়েছি। 35 ইয়ার্স, হ্যাঁ 35 ইয়ার্স আগে ফিরে গিয়েছি। ভেবেছি যে ওই প্রোগ্রাম থেকে এখানে হেঁটে আসবো, কিন্তু বাইরে যে অবস্থা সেটি হলো না। এত বছর পরে ক্যাম্পাসে, এত বছর পরে সেই ইউনিভার্সিটি ক্যাম্পাসে এসে আমার খুব ইচ্ছা ছিল হেঁটে একটু দেখতে দেখতে আসবো, বাট সেই সৌভাগ্যটা হয়নি আমার। বুঝতেই পারছেন কেন, বাইরে দেখলেই আন্দাজ করতে পারছেন। এনিওয়ে ইনশাআল্লাহ আরেকবার আসতে হবে। এবং গুনে উনি 35 বছর হিসাব করলেন। 35 ইয়ার্স, হ্যাঁ 35 ইয়ার্স আগে ফিরে গিয়েছি। তার মানে 35 বছর আগে বা 90-এর সেই আন্দোলনের সময়, তাই না? 90-এর স্বৈরাচার বিরোধী, এরশাদ বিরোধী আন্দোলন, সেই আন্দোলন। এবং তার বছর আগের সেশনে তিনি ভর্তি হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, প্রথমে আইন বিভাগে, এরপর সেখান থেকে পরিবর্তন করে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে। কিন্তু উনি অনার্স কমপ্লিট করতে পারেননি। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছেন, বৈঠক করেছেন। আমি যদি সেই কথাটি বলতে চাই, অনেকেই জানেন না। যখন স্বৈরাচারের এরশাদ পতনের মুখে, যখন ডাক্তার মিলন জিহাদ শহীদ হলো, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গ্রেফতার হলেন, তখন সেই ক্যান্টনমেন্টের বাসায় আজকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানকে ঘেরাও করে এরশাদ তার উপর নির্মম প্রহার করেছিল। আমরা সেদিন প্রেস ক্লাবের সামনে, সেদিন সর্বদলীয় পেশাজীবীদের নিয়ে 90-এর সর্বশেষ সর্বদলীয় ছাত্রকের মিটিং করছিলাম। সেই মিটিং এর মধ্যে লুৎফর রহমান বেনু 11টি ছবি এনে আমার কাছে দিলেন। আমি সেই মিটিং এ সভাপতিত্ব করছিলাম প্রেস ক্লাবের সামনে, হাজার হাজার ছাত্র জনতা। 11টি ছবির মধ্যে দেখলাম দেশ নায়ক তারেক রহমানের পিঠে কালো দাগ সম্বলিত 11টি ছবি তিনি নিয়ে আসলেন। যখন আমি সেই ছবি তুলে ধরলাম প্রেস ক্লাবের সামনে, তখন উত্তাল হলো রাজপথ। সেই পেশাজীবী সংগঠনের নেতারা সহ আমরা মতিঝিলে মিছিল নিয়ে গেলাম। সেখানে আল্লাহওয়ালা বিল্ডিং কে আক্রমণ করা হলো। দাউ দাউ করে সারা বাংলাদেশে আগুন জ্বলতে থাকলো তারেক রহমানের উপর আক্রমণ করার জন্য। সেই কালো দাগ এখনো হয়তো মুছেনি। সেই অভিজ্ঞতা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে এই আজকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান। আপনারা এই খবর অনেকেই জানেন না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মেসেজ চিরকুটের মাধ্যমে আনুষঙ্গিক সবকিছু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে সেই জসিমউদ্দিন হলে আমাদের হাতে তুলে ধরেছেন। এই করতে হবে, এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনা। এই কথা অনেকেই জানেন না। সেই 90-এর আন্দোলন দেশ নায়ক তারেক রহমান সেদিন ভূমিকা রেখেছিলেন স্বৈরাচার বিরোধী আন্দোলনে। ডাকসু ভিপি আমানুল্লাহ আমান, বিএনপি নেতা, তিনি যখন বলছিলেন তখন তারেক রহমান ভারাক্রান্ত হচ্ছিলেন। তারেক রহমান আত্মপ্রচার করেন না, আপনি আপনার ভূমিকা, আপনার অবদানগুলো বলেন না। শুধু 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপনি শারীরিকভাবে নির্যাতিত হয়েছেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই আন্দোলনের সময় একাধিক বৈঠক করেছেন, মিছিল করেছেন। আপনার মা বেগম খালেদা জিয়ার বার্তা সহ অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্র ছাত্রদলের নেতাদের কাছে সেদিন পৌঁছে দিয়েছেন আপনি হলে গিয়ে একাধিকবার। আপনি কখনো সেগুলো বলেন না। সেই অভিজ্ঞতা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে এই আজকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান। আপনারা এই খবর অনেকেই জানেন না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মেসেজ চিরকুটের মাধ্যমে আনুষঙ্গিক সবকিছু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে সেই জসিমউদ্দিন হলে আমাদের হাতে তুলে ধরেছেন।
এই করতে হবে, এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনা। এই কথা অনেকেই জানেন না। আমি এই তথ্যটা যখন শুনেছি, যিনি বলেছেন তিনি ডাকসু ভিপি আমানুল্লাহ আমান, পরবর্তীতে মন্ত্রী, এখন বিএনপির গুরুত্বপূর্ণ নেতা। দুর্ভাগ্যজনক হলেও সত্য, তিনি 2025 সালের 1 জানুয়ারি তারেক রহমানের উপস্থিতিতে ভার্চুয়ালি এক অনুষ্ঠানে তিনি এই কথাটি বলছিলেন। আবেগঘন সেই বক্তব্য। এই তথ্য অনেকেই জানেন না, যেহেতু তারেক রহমান বলেন না, আত্মপ্রচার করেন না, আর তার দলের যারা নেতৃবৃন্দ আছেন তারাও কেন যেন বলে না। এইটা হচ্ছে দুর্ভাগ্যজনক এই জাতির জন্য, আমাদের জন্য, যে তরুণ প্রজন্মের জন্যে। আবার বলবেন অনেকে হয়তো, ভাই আপনি তো সাংবাদিকতা করেন, গণমাধ্যমে আপনাদের তো একটা ভূমিকা আছে, তা মিডিয়াও তো এগুলো কেন করতে পারেন না? এটা আরও বড় দুর্ভাগ্য। আমি কারো চিন্তার অপেক্ষায় নাই। আমি যতক্ষণ পারবো, শরীরে শক্তি থাকবে, বেঁচে থাকবো, আমি আমার এই তথ্য প্রচার আমি করে যাব। আপনারা দেখছেন ওপেন মিডিয়া সেল।